আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের পছন্দের সেই ড্রামার নেক্সট পার্ট নিয়ে। সো দেরি কেন, চলুন শুরু করা যাক। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই রাজকুমারী তিয়ানজির লোকেরা পুরো পাতাল রাজ্যের সবাইকে জানিয়ে দিয়েছে যে যেসব মেয়েদের স্পিরিচুয়াল ভেন রয়েছে এখন থেকে তাদের আর তা লুকিয়ে রাখতে হবে না। মেয়েরাও এখন থেকে যে কোনো প্রতিযোগিতায় যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করতে পারবে। মিং আর জংতাই তাদের দোকানে কাজ করছিল। জংতাই মিংকে বলে, দেখো আমার হাতে স্পিরিচুয়াল ভেন রয়েছে, যেটা এতদিন ছিল না। আমার মনে হয় রাজকুমারী তিয়ানজির লোকেরা এটা অ্যাপ্রুভাল করার পরেই এটা এখন আমার হাতে প্রকাশ পেয়েছে। তখন মিং বলে, তাহলে তো ভালোই হয়েছে। এখন থেকে তোমার দোকানের জন্য স্পিরিচুয়াল হেয়ারপিন তুমি নিজেই বানাতে পারবে, আমাকে আর কষ্ট করে তোমার জন্য এটা বানাতে হবে না। তখন জংতাই বলে, ঠিক বলেছ, এখন থেকে আমি নিজেই এটা বানাতে পারবো। তখনই আমরা দেখতে পাই যে বোঝাই লুকিয়ে লুকিয়ে মিংকে দেখছিল। এটা দেখে তো তারা অনেকটাই অবাক হয়ে যায়। তখন জংতাই মিংকে বলে, আমার মনে হয় অনেকক্ষণ ধরে তোমার জন্য যে বোঝাই অপেক্ষা করছে, তোমার এখন এখান থেকে চলে যাওয়াটাই বেটার হবে। আর আমি জানি তোমার অনেক সিক্রেট রয়েছে যা আমি কখনো তোমার কাছ থেকে জানতে চাইবো না। তবে আমার মনে হয় জীবজয় তোমাকে সত্যি অনেকটা বেশি ভালোবাসে, আর আমি তোমার চোখেও তার জন্য ভালোবাসা দেখেছি। তখন মিং বলে, হ্যাঁ সত্যি আমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এরপর তারা দুজনকে দূর থেকে দেখছিল। এরপর আমরা রাতে দেখতে পাই ইয়ান অনেক মনমরা হয়ে বসেছিল, কারণ লর্ড হাংফং তাকে রাজাকে পয়জন দিয়ে মেরে ফেলতে বলেছিল। সে এটাতে রাজি ছিল না। তখন লর্ড হাংফং তাকে বলেছিল, তুমি যদি নিজে থেকে এটা না করো তাহলে আমি অন্য কাউকে দিয়ে এই কাজটি করব। কিন্তু মনে রেখো, দোষ কিন্তু তোমারই হবে, কারণ তুমি রাজার চিকিৎসক ছিলে। আর তিয়ানজিও জানে তুমি আমার লোক, তার থেকে ভালো হবে তুমি নিজেই এই কাজটি করো। এই কথাটি সে মনে মনে ভেবেই এম্পায়ারের খাবারে সে পয়জনটি মিশিয়ে দেয় এবং এম্পায়ারকে সে খাবার খাইয়ে সেখান থেকে সে বের হয়ে যেতে লাগে। আর ঠিক তখনই তিয়ানজির সার্ভেন্ট এসে তাকে বলে, রাজকুমারী আপনার সাথে দেখা করতে চেয়েছে। এরপর ইয়ান তিয়ানজি কাছে আসে দেখা করার জন্য। তখন তিয়ানজি বলে, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, যেখানে তুমি আমার বাবাকে পয়জন দিয়ে মেরে ফেলছো। সেজন্য আমার পালস দ্রুতই ওঠানামা করছে, তুমি একটু প্লিজ চেক করে দাও। ইয়ান তখন রাজকুমারীর পালস চেক করে বলে, এটা দুঃস্বপ্নের জন্য নয়, আপনি অনেক নার্ভাস। তখন তিয়ানজি তার বুকে হাত দিয়ে বলে, মনে হচ্ছে তুমিও অনেক নার্ভাস, তোমার হার্টবিটও কিন্তু অনেক দ্রুতই ওঠানামা করছে। তখন ইয়ান সরে গিয়ে বলে, আমার মনে হচ্ছে আপনি আমাকে বিনা কারণেই ডেকেছেন। তখন তিয়ানজি বলে, তাহলে তুমি এখন যেতে পারো। ইয়ান যখনই চলে যেতে লাগে ঠিক তখনই সে খেয়াল করে তার বুকের সেই পেন্ডেন্টটি নেই, যেটা দিয়ে সে রাজাকে অসুস্থ বানিয়ে দিত। তখন সে তিয়ানজিকে বলে, আমার পেন্ডেন্টটি আমাকে ফেরত দিন, না হলে আমি এটা লর্ড হাংফংকে জানাতে বাধ্য হব। এটা শুনে তিয়ানজি উঠে এসে তাকে বলে, লর্ড হাংফংকে জানিয়ে কি কোনো লাভ হবে? আমি বলবো এটা তুমি আমাকে নিজের ইচ্ছাতেই দিয়েছো। এবং সে তার নিজের পোশাক কিছুটা খুলে আর বলে, তুমি আমাকে নিজের করে পাওয়ার জন্য এই কাজটা করেছো, তাহলে নিশ্চয়ই সবাই তোমাকে নয় আমাকেই বিশ্বাস করবে। তখন ইয়ান তাকে আরও কাছে নিয়ে বলে, আপনি যা বলছেন তা কি ভেবে বলছেন? তিয়ানজি তো তখন অনেকটাই ভয় পেয়ে কান্না করে দেয় এবং বলে, আমি শুধুমাত্র আমার বাবাকে একটু দেখতে চাই, এরপর আমি তোমাকে এটা ফিরিয়ে দেব, কেউ জানতেই পারবে না। আমার জন্য প্লিজ এটুকু করো। ইয়ান তখন তিয়ানজির পোশাকটি ঠিক করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই তিয়ানজি সে প্যান্ডেলটি নিয়ে তার বাবার কাছে চলে গিয়েছে এবং তার বাবার হাতে সেটি চাপ দিয়ে ধরে থাকায় তার বাবার জ্ঞান ফিরে এসেছে। সেটা দেখে তো তিয়ানজি কান্না করে ফেলে এবং তারা বাবা মেয়ে কিছুক্ষণ সময় কাটায়। আর অন্যদিকে দেখা যায় বোঝাই মিংকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছে, কিন্তু বোঝা তাকে খুবই অদ্ভুতভাবে দেখছিল। তা দেখে মিং বলে, কাল রাতে আমি যা করেছি তা আমি নিজের ইচ্ছাতে করিনি, তখন আমার আত্মা আমার নিয়ন্ত্রণে ছিল না। বোঝাই বলে, হ্যাঁ তা তো আমি অবশ্যই জানি। মিং বলে, তাহলে তুমি বলেছিলে গুরুত্বপূর্ণ আলোচনা করবে, মনে হচ্ছে তা শুধুমাত্র একটি অজুহাতই ছিল। বোঝা মিং এর মুখে খাবার দিয়ে বলে, তা একদমই সত্যি। তখনই একজন সৈন্য সেখানে এসে জানায় এম্পায়ার তাদেরকে ডেকে পাঠিয়েছে। এরপর বোঝাই এম্পায়ারের সাথে দেখা করার জন্য প্রাসাদে চলে আসে। বোঝাইকে দেখে এম্পায়ার বলে, তুমি মনে হচ্ছে আমাকে দেখে অবাক হওনি। তখন বোঝাই বলে, আমি জানতাম এটা একদিন হবে, আপনি নিশ্চয়ই আমার রক্তপিপাসু দানবকে রিফাইন করা সম্পর্কে শুনেছেন। এম্পায়ার বলে, হ্যাঁ আমি জানি, হামফাং ক্ষমতা পাওয়ার জন্য এসব করছে। সে আমাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে রাখতো, সেজন্য সে একজন চিকিৎসাও রেখেছে, সেটাও আমি জানি। কিন্তু সে আমার একমাত্র ছোট ভাই, আমি তার প্রতি কখনোই কঠোর হতে পারি না। সে আগে এমনটি ছিল না,
খুব সহজ সরল ছিল। বোঝাই বলে তাকে জুশি রাজ্য থেকে ক্ষমতা প্রবলন দেখিয়ে রক্তপিপাসু দানবের মাধ্যমে 6টি রাজ্যকে বিপদে ফেলে দিয়েছে। তখন ইম্পিয়ার বোঝাইকে ধন্যবাদ জানায়, কারণ সে দানবটি রিফাইন করেছে, আর এই দানবটি 6টি রাজ্যের জন্য হুমকি ছিল। এবং সে আরও বলে, তুমি একা একা এত বড় একটি ঝুঁকি নিয়ে এসব কেন করলে? তখন তিয়ানজি বলে, কাউকে জানানোর উপায় ছিল না। এ রাজ্যের অর্ধেক মানুষ লর্ড হাংফাংয়ের হয়ে কাজ করত, কারণ হাংফাং তাদের ক্ষমতা দিয়েছে। আমি চাইবো এবার তুমি সব অন্যায়ের শাস্তি তাকে দেবে। তখন বোঝাই বলে, জুশি রাজ্য হ্যাংফাংকে সাহায্য করছে, দয়া করে পাতাল রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে আপনি লর্ড হাংফাংকে রেস্ট করুন। এরপর ইম্পায়ার হাংফাংকে ডেকে বলে, আমি তো শুনেছি তুমি রক্তপিপাসু দানব লালন পালন করতে। হাংফাং বলে, সব কিছুই মিথ্যা ছিল। তুমি কি তোমার ভাইকে তুমি বিশ্বাস করো না? তখন ইম্পায়ার বলে, তুমি আমার অনেক ক্ষতি করছো, তবেও আমি তোমাকে কিছু বলিনি। কিন্তু রাজ্যের মানুষের কথা চিন্তা করে তোমার বিরুদ্ধে এখন অ্যাকশন নেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তুমি কবে থেকে এমন বদলে গেলে হ্যাংফাং? তখন হ্যাংফাং হেসে বলে, কারণ তুমি এই চেয়ারের যোগ্য নাও। তোমার জন্য আজ পাতাল রাজ্য এত নির্মমস্তরে রাজ্যে পরিণত হয়েছে। এ রাজ্যে রক্তপিপাসু দানবের জন্য ধ্বংস হবে না। ধ্বংস হওয়ার কারণ শুধুমাত্র তোমাকে এম্পায়ার হিসেবে সবার পছন্দ করা। তখন এম্পায়ার সৈন্যদেরকে ডেকে লর্ড হাংফাংকে বন্দি করে। এদিকে আমরা দেখতে পাই ফুইউ সিতুলিংয়ের কাছে এসেছে এবং তাকে বলছে, অলরেডি সবাই জেনে গেছে ড্রাগন টেরেসে একটি পরিচয়হীন পোড়া দেহ পাওয়া গেছে। আপনি অবশ্যই সাবধানে থাকবেন। জুশি রাজ্যে ইম্পোর্টার নিশ্চয়ই এটাই ইনভেস্ট করবে। তখন সিতুলিং বলে, তুমি চিন্তা করো না, জুশি রাজ্যে সবাই জানে চায়ু লাস্ট হাংফাংয়ের সাথে দেখা করতে এসেছিল, তাই তাদের সন্দেহ হাংফাংয়ের প্রতি। তাছাড়া এখন বোঝাই দানব রিফাইন করে ফেলেছে, তাই জুশি রাজ্যের কাছে হাংফাংয়ের কোনো মূল্য নেই। ফুইউ তখন বলে, পুরো খেলা এখন তাহলে শীর্ষস্থানে রয়েছে বোঝাই। সে আরও বলে, এম্পায়ার হাংফাংকে আটক করেছেন, কিন্তু এটা এখনও কেউ জানে না। তখন সিতুলিং অবাক হয়ে বলে, এত সহজে কি করে সম্ভব? এদিকে আমরা দেখতে পাই মিং বোঝাইকে বলে, লর্ড হাংফাংকে বন্দি করা হয়েছে, তারপরেও আমার কেন জানি মনে হচ্ছে সে এত সহজে হাল ছেড়ে দিবে না। বোঝাই তখন বলে, হাংফাংয়ের পেছনে মাস্টারমাইন্ড অন্য কেউ রয়েছে, তারা নিশ্চয় কোনো প্ল্যান করবে। এদিকে হাংফাংকে দেখি সে কারাগারে বন্দি ছিল, সেখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে কারাগারে সকল প্রহরীকে মেরে তাকে মুক্ত করে দিয়েছে। এরপর তারা দুজনে মিলে একটি বাড়ির সামনে আসে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, জি বোঝাই তো রক্তপিপাসু দানবকে ধ্বংস করে দিয়েছে, আর চাই তো আমাদের পাতাল রাজ্যেই মারা গিয়েছে। এখন তাহলে আমরা কি করব? তখন হাংফাং বলে, আমি জুশি রাজ্যের সাথে এমনিতেও কাজ করতে চাই না। আমি শুধু রক্তপিপাসু দানবের দায়িত্ব নিয়ে নিজের কাছে রেখে আমার প্ল্যান সাকসেস করতে চেয়েছিলাম। সে শাওকে বলে, এখন আমার একমাত্র ভরসা তুমি। আমাদের যত দ্রুত সম্ভব আরও রক্তপিপাসু দানব প্রয়োজন। এরপর তারা সেই ড্রাগন টেরেসে আসে। শাহ বলে, আপনি আমার লর্ড, আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। আমি চাই আপনার সব ইচ্ছে পূরণ হোক। রক্তপিপাসু দানব বংশবৃদ্ধির জন্য আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। তখন হাংফাং বলে, তোমার মতো বিশ্বস্ত আর নিষ্ঠাবান অ্যাসিস্ট্যান্ট হয়তো আমি আর কখনোই পাবো না। এরপর শাহ তার অস্ত্রটি তার কাছে জমা দিয়ে সেই অতলে ঝাঁপ দিয়ে দেয়, আর সেখান থেকে অসংখ্য নতুন রক্তপিপাসু দানবের জন্ম হয়। হাংফং তো এটা দেখে ভীষণই খুশি হয়ে যায়। এ সবাই তাদের পূর্ব পরিকল্পনিত ছিল। শত শত রক্তপিপাসু দানবকে আকাশে ঘুরে বেড়াতে দেখে মিং বোঝাই তারা সবাই ড্রাগন টেরেসে চলে আসে। সিও বলে, রক্তপিপাসু দানব তো ধ্বংস করা হয়েছিল, আবারও কি করে এদের বংশবৃদ্ধি হলো? তখন বোঝে বলে, নিশ্চয়ই হ্যাংফাং আবারও কারো প্রাণের বলি দিয়ে এদের বংশ বৃদ্ধি করেছে। ঠিক তখনই তিয়ানজি মেসেজ পাঠায়, হাংফাং কারাগার থেকে পালিয়ে গিয়েছে। সামনে একটি বিশেষ রাত, আর সেই রাতে দানবদের শক্তি দ্বিগুণ বেড়ে যায়। তখনই নিশ্চয় হাংফাং পাতাল রাজ্যে আক্রমণ করার চেষ্টা করবে। তখন মিং বলে, আমার কাছে একটি উপায় রয়েছে। একবার মিংশিয়ান ডিমো তাড়ানোর জন্য ছাতা বানিয়েছিল, সেটা বড় করে প্রদর্শন করা হয়েছিল, কিন্তু ইয়াং অন মাউন্টেনের এম্পারার এসব শিল্পকর্ম পছন্দ করতেন না, তাই তিনি সেসব ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু আমি দেখেছিলেন মিনশেং সেই ছাতা কীভাবে বানিয়েছিলেন, আমি তা বানাতে পারবো। এরপর দেখি আমরা 27 মিংকে বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি পাতাল রাজ্যের জন্য ডিমন তাড়ানোর ছাতা বানাতে চাইছো? যদি কেউ এটা চিনতে পেরে যায় তাহলে তোমার পরিচয় প্রকাশ হয়ে যেতে পারে। মিংশেন তখন বলে, রক্তপিপাসু দানব 6টি রাজ্যের জন্যই হুমকি। এটা তাড়াতে না পারলে অনেক নির্দোষী ইমর্টাল প্রাণ হারাবে। তুমি কি ভুলে গেছো মাস্টার বলেছিল শত শত বছর আগে
যখন পরীরা দানব পালন করেছিল তখন 6টি রাজ্যে কি ভয়ানক পরিণত হয়েছিল। তখন 27 বলে, কিন্তু ওরা তোমাকে চিনতে পারলে মেরে ফেলবে। মিং বলে, এই মুহূর্তে এত কিছু ভাবলে হবে না, আমাদের রক্তপিপাসু দানব ধ্বংস করতে হবে। তখন 27 বলে, তোমার চিন্তা ভাবনা এত আলাদা কেন? এটা শুনে মিং হাসে। এদিকে ইয়াংচু প্র্যাকটিস করছিল সে কিভাবে তিয়ানজির কাছে ক্ষমা চাইবে, যে সে ইচ্ছা করে বোঝাইকে পয়জন দেয়নি। এরপর দেখি ইয়ান এসে রাজকুমারীকে গ্রেটিং করে আর বলে, কি কারণে আমাকে আজ আবারও জরুরি তলব করেছেন। তিয়ানজি বলে, লর্ড হাংফাং পালিয়েছে। তিনি কোথায় গিয়েছেন তুমি নিশ্চয় জানো। তখন ইয়ান বলে, ইম্পায়ার এখন সুস্থ হয়ে গিয়েছেন, তাই আপনি চাইলেই তাকে খুঁজে বের করতে পারেন। তিয়ানজি তখন বলে, আমি তোমাকে সেসব ক্ষমতা দেব যা তোমাকে হ্যাংফাং দেওয়ার প্রমিস করেছিল। তুমি আমার দলে যোগদান করো। ইয়ান বলে, তা আপনি কখনোই পারবেন না। আপনি শক্তিশালী প্রেমিক পুরুষ খুঁজে বেড়ান, যেমনটা জিবোজেকে বিয়ে করতে চেয়েছিলেন, কারণ সে অনেক শক্তিশালী, যে পাতাল রাজ্যের রাজকন্যার স্বামী হওয়ার, রাজ্য শাসন করার ক্ষমতা পাবে। আর আপনি আপনার স্বামীর আড়ালে নিজেকে শক্তিশালী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করবেন। পৃথিবীতে আপনি উচ্চাকাঙ্ক্ষার আশা রাখেন না, আমিও রাখি। সে তিয়ানজির কাছ থেকে তার সেই প্যান্ডেলটি নিয়ে নেয় আর বলে, তুমি আমাকে বিয়ে করনি কারণ আমার কাছে পাওয়ার নেই। যদি তুমি নিজের স্বার্থ এক চুল ছাড় দিতে না পারো তাহলে কি করে ভাবো আমি লর্ড হাংফাংয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের স্বপ্ন ধ্বংস করব। সে যখন চলে যেতে লাগে ঠিক তখনই তিয়ানজি তাকে কাছে টেনে নিয়ে কিস করে দেয়। ইয়ান তাকে দূরে সরিয়ে দিলে সে বলে, ইয়ান আমাকে বলো লর্ড হাংফাংয়ের পরবর্তী প্ল্যান কি? তুমি যা চাইবে তাই পাবে আমার থেকে। চলো আমি তোমাকে বিয়ে করব আর দুজন একসাথে কাজ করব। ইয়ান তো এখন অনেকটাই ইমোশনাল হয়ে যায়। সে বলে, যে কেউ চাইলেই কি তোমার হাজব্যান্ড হতে পারে? প্রথমে তো জি বোঝায় আর এখন আমি, এরপর কে হবে? তিয়ানজিকে অপমান করায় তখন ইয়াংচু এসে তাকে একটি থাপ্পড় মেরে দেয়। ইয়ান তো রেগে বলে, তোমার হাজব্যান্ড হওয়ার জন্য যোগ্যপাত্র ইয়াংচু, সে অন্তত তোমার সাথে আমার মতো বিশ্বাসঘাতকতা করবে না। তুমি যা বলবে সে তাই করবে। ইয়াংচু রেগে গিয়ে বলে, ইয়ান তোমার সীমা তুমি ভুলে যাচ্ছ। তিয়ানজি ইয়াংচুর হাত ধরে বলে, সবাই তোমার মতো নয়। ইয়ান অনেক কষ্ট পেয়ে চলে যায়। তখন তিয়ানজি ভীষণ কষ্ট পায়। এদিকে মিং বসে বসে ছাতা বানাচ্ছিল আর বোঝাই পাশে দাঁড়িয়ে তাকে দেখছিল। আর 27 সিও মিলে পুরো পাতাল রাজ্যে সকলকে সে ছাতা বিতরণ করছিল। এদিকে আমরা দেখতে পাই ইয়াং সেই ছাতা মেলছে, কিন্তু তার মধ্যে থেকে কোনো স্পিরিচুয়াল ভেন বের হচ্ছিল না। আর অন্যদিকে চ্যাং সেই ছাতা মেলতেই সেই স্পিরিচুয়াল ভেনগুলো বের হচ্ছিল। ইয়াং তো সেটা দেখে মন খারাপ করে। তখন তিয়ানজি বলে, তোমার চ্যাংয়ের থেকে ট্রেনিং নিতে হবে। এটা শুনে তো চ্যাং বলে, আমাকে আগে মাস্টার ডাকতে হবে, তাহলে আমি তাকে শিখিয়ে দেব। ইয়াংজু তখন বলে, আমার কাছে কিন্তু অনেক চকলেট রয়েছে। চ্যাং এটা শুনে রাজি হয়ে যায় এবং তারা দুজনে প্র্যাকটিস করা শুরু করে দেয়। এরপর সিনে আমরা দেখতে পাই মিং বোঝাইয়ের জন্য ছাতা বানাচ্ছিল। বোঝাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব দেখছিল, আর এসবই আড়াল থেকে দেখছিল ছিও আর 27। তারা তো দুজনে আবারও ঝগড়া শুরু করে দিয়েছিল। 27 বলে, তোমার মাস্টার আগে প্রেমে পড়েছে, কিন্তু সিও বলে, কারণ তোমার মাস্টার তাকে ফাঁসিয়েছে। সে তো এটাও গোপন করেছে যে সে মিংশিয়ানের ফিয়ন্সি। 27 বলে, যাই হোক তোমার মাস্টার একটা নির্লজ্জ, দেখছো না কিভাবে তাকিয়ে আছে। সিও বলে, কারণ তোমার মাস্টার তাকে আটকে রেখেছে। তখনই গ্র্যানি সেখানে চলে আসে এবং বলে, তোমরা দুজনে থামো। মিং বোঝাইকে বলে, তোমার কাছে একটা অনুরোধ রয়েছে। তোমার কাছে মিনশেনের যে পাখাটি রয়েছে এটার নাম হলো অঙ্গার। এটা অনেক পাওয়ারফুল দানব লড়াই, এটা অনেক হেল্পফুল হবে। জি বোঝাই তখন জেলাস হয়ে যায় এবং বলে, তাহলে এটার নাম অঙ্গার, কি অসাধারণ নাম, তুমি এটা কি নিতে চাচ্ছ? তখন মিং বোঝাইকে বলে, তুমি কি সেটা আমাকে দিবে? এটা শুনে বোঝাই বলে, ওইটা আমি তোমাকে দিতেই পারতাম, কিন্তু সেটা তো আমি অনেক আগেই নষ্ট করে ফেলেছি। এটা শুনে তো মিং বলে, তুমি কি করেছো এটা? সেটা তো মিংশিয়ানের অনেক মূল্যবান একটা আর্টিফ্যাক্ট ছিল। তখন বোঝাই বলে, মিং তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ, আমাদের হার্ট কিন্তু ইতিমধ্যেই সিল করা হয়ে গিয়েছে। মিং তো হতাশ হয়ে বলে, তোমাকে বোঝানোটাই মুশকিল। এটা দেখে 27 সিওকে বলে, তুমি একটু ভালো করে তোমার মাস্টারের চেহারাটা দেখো। সিও বেচারা তো খুবই আপসেট হয়ে যায়। 27 তাকে খোঁচা দিয়ে আবারও বলে, চলো আমাকে তোমার ড্রাগন নিশে মেসেজ করতে দাও, তাহলে তো অন্তত তোমার আপসেটনেসটা কমে যাবে। বেচারি সিও তো এসব কথা শুনে সেখান থেকে রেগে চলে যায়। এরপর জি বোঝাই মিংকে বলে, জানি না এই দানবদের সাথে লড়াই করে শেষ পরিণতি কি হবে আমাদের।
তবে আমি এটা বলতে পারি যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে রক্ষা করে যাব। আর যদি আমি বেঁচে যাই তাহলে তুমি আমার থেকে কখনোই পালিয়ে যেতে পারবে না। এটা শুনে মিং বলে, যদি আমরা দুজনে এই দুজনকে রক্ষা করি তাহলে কেমন হয়? আমি প্রাচীন বইয়ে পড়েছি, 100 বছর পূর্বে হার্টবন্ড দিয়েই সেই সময় দানবদের সিল করা হয়েছিল। বোঝা বলে, তাহলে তো আমাদেরকেও চেষ্টা অবশ্যই করতে হবে, কারণ আমাদের দুজনেরও তো একটাই মন আর একটাই হৃদয়। এদিকে দেখি ইয়ান চুপচাপ বসেছিল আর সে ভাবছিল লর্ড হাংফাং বলেছিল তাকে যদি সে এই রাজ্যের এম্পায়ার হয়ে যায় তাহলে ইয়ানকে লর্ড হাংফাং টাইটেল দেবে। ইয়ান তো খুব খুশি হয়েছিল। হাংফাং বলে, তুমি আমার ভাইকে ঐশ্বরিক দুর্বলতার ওষুধ দিয়েছ। এখন তিয়ানজি তাকে ঘুম থেকে জাগাতে পারলেও সে রাজ্যের এম্পায়ার ক্ষমতা বেশি দিন থাকতে পারবে না। তাই সে বিশেষ প্রার্থনায় রাত্রে আমার কাছে বেস্ট অপশন নিজেকে রাজার এম্পায়ার ঘোষণা করার জন্য। এদিকে আমরা দেখতে পাই মিংসেনের ভাই মিংসিন জুস রাজ্যের এম্পায়ার চাও হেনের সাথে দেখা করতে এসেছে। সে বলে, আমি আপনার সাথে বিশেষ আলোচনা করতে এসেছি। আমি জানি আপনি অনেক বছর প্রচেষ্টা চালিয়ে পাতাল রাজ্যে লর্ড হাংফাংয়ের মাধ্যমে রক্তপিপাসু দানব বংশবৃদ্ধি করেছিলেন, কিন্তু সেখানে সব কিছু এখন নিয়ন্ত্রণের বাইরে। এমনিতেও জুসি রাজ্যের ফার্স্ট প্রিন্স চাও সেখানে মারা গিয়েছে। আমি আপনাকে সাহায্য করতে চাই, তার বিনিময়ে আপনি আমাকে ইয়াং রাজ্যের ক্রাউন প্রিন্স হতে সাহায্য করবেন। এম্পায়ার চাও হ্যাং তাকে জুসুই রাজ্যে ব্লাডমন পেন্ডেন্ট দেয় আর বলে, হাংফাং আমার কাজ করতে শুধু ব্যর্থই হয়নি, সে তার কাছে রক্তপিপাসু দানব বংশবৃদ্ধি করার মূল কোর রেখে দিয়েছে। সেটা গোপন করেছে, পাতাল রাজ্যে নিজে ধ্বংস রেখে এনেছে। আমি আশা করব তুমি এটা সঠিক ব্যবহার করবে। মিনসিন বলে, আমি কথা দিচ্ছি পাতাল রাজ্য আর খুব বেশি দিন থাকতে পারবে না। এদিকে পাতাল রাজ্যে সেই বিশেষ প্রার্থনা রাতটি চলে আসে। সেখানে সবাই উপস্থিতি ছিল, যেখানে এম্পায়ার নিজে পাওয়ার দিয়ে নক্ষত্রদের সাথে কানেক্ট হয়। প্রতি বছর পাতাল রাজ্যের মানুষ এই বিশেষ রাতে নক্ষত্রদের কাছে নিজেদের প্রার্থনা করে নিজেদের রাজ্য শক্তিশালী আর দীর্ঘজীবী হওয়ার জন্য। কিন্তু এ রাতে আবার পাতাল রাজ্যের স্পিরিচুয়াল ভিন সম্পন্ন ইমোর্টালদের পাওয়ার থাকে না। তখনই হঠাৎ পুরো রাজ্য কালো ধোঁয়ায় ঢেকে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে লর্ড হাংফাং। সে এম্পায়ারের গলা চেপে ধরে বলে, এভাবে শক্তি অর্জন করে পাতাল রাজ্যে এত বছরেও কোনো লাভ হয়নি আর হবেও না। আমাদের প্রয়োজন সব থেকে পাওয়ারফুল শক্তি, আর তা হলো রক্তপিপাসু দানব। তখনই সেখানে একটি ভয়ঙ্কর দানবের আকৃতি আমরা দেখতে পাই। হ্যাংফং বলে, আজ তোমার শক্তিশালী যোদ্ধা জি বোঝায় কোনো পাওয়ার নেই, তাই কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এদিকে পুরো রাজ্য দানব ছড়িয়ে পড়েছে আর অনেক নির্দোষ ইমোর্টালদের তারা খেয়ে ফেলতে শুরু করেছে। সিও তো মিংসেনের বানানো সেই ছাতা দিয়ে নিজেকে প্রোটেক্ট করছিল। হ্যাংফাং এম্পায়ারদের নিয়ে প্রাসাদের ভিতরে চলে যায় আর তাকে একটি ডিগ্রি দিয়ে বলে, তুমি তোমার রক্ত দিয়ে এখানে স্বাক্ষর করো। এ রাজ্যের দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়ে এত বড় দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করো। 6টি রিয়েলের মধ্যে শুধুমাত্র আমার কাছে রক্তপিপাসু দানবের সৈন্য রয়েছে, তাই 6টি রিয়েলের মধ্যে সবথেকে শক্তিশালী রাজ্য হবে পাতাল রাজ্য। ইম্পায়ার তার পাওয়ার ব্যবহার করতে চেয়ে ব্যর্থ হন। হাংফং তখন বলে, তুমি অনেক দুর্বল, কারণ তোমার বডিতে ইয়ানের মাধ্যমে আমি পয়জন দিয়েছি, যেটা কোনো সাধারণ পয়জন ছিল না। সে এম্পায়ারের থেকে জোর করে সাইন নিতে চাইলে এম্পায়ারের ডিগ্রিটি ছুঁড়ে ফেলে দেয়। হাংফং তখন রেগে এম্পায়ারের গলা চেপে ধরে। এম্পায়ার বলে, যদি তুমি এ রাজ্যের ভালো চাইতে আমি খুব সহজে তোমাকে এ রাজ্যের ক্ষমতা দিয়ে দিতাম, কিন্তু তুমি রক্তপিপাসু দানবের মাধ্যমে নিজে ক্ষমতা চাইছো, আর সে দানবের জন্য তুমি পুরো পাতাল রাজ্যের নিরাপদ ইমোর্টালদের প্রজাদের জীবন স্যাক্রিফাইস করছো। তা আমি কখনোই হতে দেব না। তখনই সেখানে চলে আসে জি বোঝায় আর সে এম্পায়ারকে সেভ করে নেয়। সেখানে বাকিরা সবাই চলে আসে, যেটা দেখে হ্যাংফাং অবাক হয়ে বলে, তোমাদের কারো বিষক্রিয়া হয়নি কেন? বোঝায় বলে, কারণ আপনার দানব আর মূল গুটি পুরো খেলা চেঞ্জ করে দিয়েছে। এরপর ফ্ল্যাশব্যাক দেখি, হাংফাং যখন ইয়ানকে বলেছিল এম্পায়ার হ্যাংফাং যখন ইয়ানকে বলেছিল এম্পায়ারের মেডিসিন এর সাথে পয়জন দিতে, তখন সে জি বোঝাইকে সব জানিয়েছিল যে এম্পায়ারের বডিতে এই পয়জন দেওয়া হলে এম্পায়ার যখন প্রার্থনার রাতে নিজের পাওয়ার ব্যবহার করে সবার জন্য আশীর্বাদ চাইবে, তখন তার পাওয়ারের বিষক্রিয়া সবার শরীরেই প্রবেশ করবে আর সবাই মারা যাবে। বোঝা বলে, তাহলে তুমি সেটা প্রিন্সেস তিয়ানজিকে না বলে আমায় কেন বলছো? ইয়ান বলে, কারণ তাকে বললে সেটা পরিণতি খারাপ হতে পারে, সে আমাকে বিশ্বাস করে না, আমি তার সাথে চিট করেছি, এজন্যই। শুধুমাত্র হাংফাংয়ের বিশ্বস্ত হওয়ার জন্য যাতে করে আমি তাকে সহ এই রাজ্যে সবাইকে প্রোটেক্ট করতে সাহায্য করতে পারি। আমি জানি তুমি পারবে এম্পায়ারকে বাঁচাতে।
হ্যাংফ্যাং তখন বলে ইম্পায়ার এখন অনেক অসুস্থ, সে আর খুব বেশি দিন বাঁচবে না, তাই তার পরবর্তী উত্তরাধিকার আমি ছাড়া আর কে হবে। তখন সেখানে পিয়ানজি হানফাংকে বলে, আমি যদি সুভা একাডেমির লিডার হতে পারি তাহলে পাতাল রাজ্যের দায়িত্ব আমি নিতে পারবো। আমার অন্তত নিজের রাজ্যের উচ্চ স্তরে পৌঁছাতে সাধারণ প্রজাদের মেরে কোনো রক্তপিপাসু দানব সৈন্যের প্রয়োজন পড়বে না। মিং বলে, তিয়ানজি মেয়ে হলেও তার রাজ্য চালানোর যথেষ্ট ক্ষমতা রয়েছে, তাই রাজ্যের সাধারণ প্রজারাও তার উপর আস্থা সহজেই রাখতে পারে। এটা শুনে তো হাংফাং অনেক বেশি রেগে যায় এবং তাদের সবাইকে বাইরে বের করে দেয়। আর বাইরে তো ইতিমধ্যে অনেক দানব চলে এসেছিল। মিং তাদের সেই দানব চালানো ছাতা দিয়ে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছিল, সে হাংফাংকে হারিয়ে দিয়েছিল। তখন বোঝায় বলে, তখন কি তুমি ভেবেছিলে তোমারও এমন দিন আসবে? কত নির্দোষ মানুষকে তুমি মেরেছ, রক্তপিপাসু দানব বৃদ্ধি করে 6টি রাজ্যের মানুষকে বিপদে ফেলে দিয়েছ। তুমি আমার হাতে মৃত্যু ডিজার্ভ করো না, তোমার তো আদিমাত্মা পুড়িয়ে ধ্বংস করা উচিত। সে হাংফাংকে বেঁধে রেখে চলে আসে বাইরে, আর সেখানে সিতুলিং তার পুরো টিম নিয়ে হাজির হয়ে যায়। তারা সবাই সেই স্পিরিচুয়াল ভেন ছাতা দিয়ে একটি শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে দানবদের আটকানোর চেষ্টা করছিল। এখানে আমরা সানলিউকে দেখি, সেও এই লড়াইয়ে অংশগ্রহণ করছিল। এদিকে ইম্পায়ার হাংফাং এর কাছে এসে কান্না করে বলে, তুমি কেন এমনটা করলে? আমার তো ছোট থেকে এই রাজ্য রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছিলাম। হাংফাং বলে, কারণ আমাদের রাজ্য অনেকটাই দুর্বল, আমাদের শক্তিশালী রাজ্যের করুণা নিয়ে বেঁচে থাকতে হয়। যদি তুমি আমার পাশে থাকতে তাহলে কয়েকটা প্রাণের বিনিময়ে হলেও আমরা শক্তিশালী রাজ্যে পরিণত হতাম। ইম্পায়ার একথা শুনে তো অনেক বেশি রেগে যায় এবং তাকে একটি থাপ্পড় মেরে দিয়ে বলে, তুমি কতটা বোকা, আমাদের রাজ্যের এমন বিপদ ডেকে এনেছো। তোমার কোনো অধিকার নেই সাধারণ মানুষের জীবন মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য। এদিকে সেই ভয়ঙ্কর দানবটি বিশাল হা করেছিল, আর হাংফাংয়ের শরীরে কিসব অদ্ভুত আওয়াজ করে তার শরীর থেকে ডিমনিক এনার্জি বের হতে থাকে, আর সে যন্ত্রণায় খুব চিৎকার করছিল। ইম্পার বলে, এই দানবরা নিজেদের তাণ্ডব শুরু করলে তাদের মাস্টারও তাদের নিয়ন্ত্রণ করতে পারে না, এমনকি তারা তাদের মাস্টারকেও মেরে ফেলে। তুমি কি এটাই চেয়েছিলে? হ্যাংফাং হেসে বলে, যদি এই পাতাল রাজ্যে আমি শাসন করতে নাই পারি তাহলে এ রাজ্যে থাকবে না, আর তুমিও থাকবে না। ইম্পায়ার হাংফাংয়ের বাঁধন খুলে দিয়ে কান্না করে বলে, আমি সারা জীবন চেয়েছি তোমাকে রক্ষা করতে, কিন্তু আমি শেষ পর্যন্ত ব্যর্থ হলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। হাংফাংয়ের শরীর হাওয়ায় বিলীন হয়ে যায়। ইম্পায়ার নিজের প্রিয় ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। এ থেকে আমরা প্রমাণ পাই যে সত্যি লোভ মানুষকে ধ্বংস করে দেয়। এদিকে আমরা দেখতে পাই রক্তপিপাসু দানব আরও বেশি শক্তিশালী হয়ে আক্রমণ করে, যার ফলে তাদের ব্যারিয়ার ভেঙে যায়, আর দানবটি অনেক মানুষের আত্মা গ্রাস করে নেয়। এখানে দানবটি সানলিওর আত্মাকেও গ্রাস করে নেয়। মিং ভাবে এখন একটাই উপায় রয়েছে এই দানবদের সিল করার জন্য, আর তা হচ্ছে হার্ট বন্ড। বোঝায় বুঝতে পারে এখন তাদের কাছে শেষ অপশনটি রয়েছে, যদি দুজনের প্রতি ট্রু ফিলিংস না থাকে তাহলে তারা দুজনেই মারা যাবে। এরপর তারা তাদের হার্ট বন্ড ফরমেশনে অ্যাক্টিভ করে, আর সেই দানবদের একটি ফরমেশনের ভেতর আটকে ফেলে আর সকল দানবদের সিল করে দেয়, যেটা দেখে সিতুলিং ভাবে এটা কি করে সম্ভব। মিংই কি বোঝাইকে ভালোবাসে? পাতাল রাজ্যে সবাই তো ভীষণ আনন্দে নাচতে শুরু করে। বোঝাই তো আনন্দে কান্না করে বলে, আমরা পেরেছি। তখনই মিংয়ের অতিরিক্ত পাওয়ার ইউজ করার জন্য তার বডি থেকে স্পিরিচুয়াল ভেনের একটি শিরার অংশ বের হয়ে যায়। এটা দেখে সিতুলুং তো ভয় পেয়ে যায়, কিন্তু বোঝাই বুঝতে পারছিল না এটা কেন হলো। এর পরের সিনে আমরা দেখতে পাই সাতাশ মিংকে তার ঘরে নিয়ে এসেছে। তার মুখ থেকে অনেক ব্লাড বের হচ্ছিল, আর তার হাতে শিরাগুলো অনেক শুরু হয়ে গিয়েছিল। তখন সাতাশ মিংকে বলে, তোমার কাছে কিন্তু খুব বেশি সময় নেই, এই হেভিলি গ্রিপ পয়জন তোমাকে শেষ করে ফেলছে। তখন মিং হেসে বলে, কিছু হবে না, আমি তো এখনও বেঁচে রয়েছি। মিংয়ের শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তাই সাতাশ মিংকে বলে, আমি জীবজয়ের কাছে যাচ্ছি এবং তাকে বলবো সে যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে সে যেন তোমাকে বাঁচায়। মিং তাকে যেতে নিষেধ করে, বলে যদি সে জানতে পারে আমি সোনালী বাজার জন্য এখানে এসেছি, এতদিন তার পাশে থেকেছি, তাহলে সে আমাকে কি ভাববে। সাতাশ মিংকে তার পাওয়ার দিয়ে ঠিক করার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে বোঝাই চলে আসে আর সাতাশ চলে যায়। মিং বোঝার সামনে নিজেকে সুস্থ দেখাচ্ছিল। বোঝা তাকে জিজ্ঞাসা করে হঠাৎ করে শরীর কেন এত খারাপ হয়েছে। মিং বলে, হার্টবন্ড ব্যারিয়ারে নিজের অতিরিক্ত পাওয়ার ব্যবহার করায় এমনটা হয়েছে। বোঝাই বলে, আমি বলেছিলাম তোমাকে কখনো পালাতে দিব না, কিন্তু এখন যদি তুমি চলে যেতে চাও আমি তোমাকে আর আটকাবো না। এই প্রার্থনা আরও 3 রাত ধরে চলবে, ততক্ষণে তুমি সিদ্ধান্ত নাও, তুমি চলে যেতে চাও নাকি থেকে যেতে চাও। এদিকে আমরা দেখতে পাই সিতুলিং লর্ড হাংফাংয়ের হাতের সেই ব্লাড মুন আংটিটি পেয়েছে। এরপর দেখি ইম্পায়ারা তিয়ানজিকে বলে, ইয়ান অনেক বছর ধরেই হাংফাংয়ের সাথে থাকলেও সে গোপনে আমাকে প্রোটেক্ট করেছে। সে কখনো এই বিষয়ে আমাকে কিছু বলেনি, তবে আমি তা অনুভব করতে পারতাম
তুমি তাকে ভুল বুঝছো। তাই আমার মনে হয় তাকে আর কোনো শাস্তি না দেওয়াটাই উচিত হবে। তুমি তাকে নিয়ে কি ভাবছো? এরপর দেখি ইয়ান আসে তিয়ানজির সাথে দেখা করতে। তিয়ানজি তাকে বলে, তোমার কাছে আমার থেকে বোজাইকে বেশি আপন মনে হলো, যার জন্য তুমি সব সিদ্ধান্ত একাই একাই নিলে। আমাকে বলতে পারতে দুজনে মিলে আমরা প্ল্যান করতাম, তাহলে আমাদের মাঝে এত দ্রুত তৈরি হতো না। তুমি কি সত্যি আমাকে নিয়ে একদমই ভাবো না? এসব বলে সে চলে যায়। এদিকে বোজাই মিংকে নিয়ে সে ভাঙ্গা ঘরের কাছে আসে আর সে তাকে একটি বেগুনি কালারের ফুল গিফট করে। তারা দুজন আবারও সেই স্পিরিট ফরমেশনে আসে। বোজাই তার মাস্টারের সমাধির সামনে বোজাই সুনিং আর হাংফাংয়ের নামের ব্যাচে আগুন জ্বালিয়ে দিয়ে বলে, আপনার খুনিদের শাস্তি দিতে পেরেছি, এখন আপনার আত্মার শান্তি কামনা করছি। বোজাই মিংকে বলে, তোমাকে আমি এখন পর্যন্ত মাস্টার বই উলানের সাথে আমার অতীত বলিনি। আমি অনেক কষ্টে সানকিং কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিলাম, যেখানে মাস্টার বই উলান আমাকে পেয়েছিল। কিন্তু হেভেনলি গিক প্রয়োজনে ইফেক্টে আমার মরে যাওয়ার অবস্থা হয়েছিল। তখন মাস্টার আমাকে তার বাড়ি নিয়ে যান। তিনি ভেষজ ওষুধ খায় আমাকে সুস্থ করে তোলেন। সেদিন থেকে আমি ওনাকে নিজের মাস্টার হিসেবে গ্রহণ করি। অনেক বছর আগে ববি ফ্যামিলির হেভেনলি গিক প্রয়োজন আর এটির অ্যান্টিডোট সোনালি বাজরা আবিষ্কার করেছিলেন, যার জন্য তখন 6টি রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তাই বউ পরিবারের পূর্বপুরুষেরা বলে গিয়েছেন তারা যেন আর কখনো এই উপাদানগুলো তৈরি না করে। কিন্তু মাস্টার আমার জীবন বাঁচাতে সেই নিয়ম ভেঙেছিলেন, যার জন্য হাংফাংরা তাকে মেরে ফেলেছিলেন। মাস্টার মারা যাওয়ার আগে বলেছিলেন আমি যেন কাউকে এই সোনালি বাজরা না দেই। মাস্টারকে দেওয়া কথা রাখতে মূলত আমি এই স্পিড ফরমেশনটা তৈরি করেছিলাম আর এখানে সোনালি বাজরা লুকিয়ে রেখেছিলাম। আর মাস্টারের মৃত্যুর প্রতিশোধ নিতেই পাতাল রাজ্যে যোদ্ধা হয়ে অংশগ্রহণ করে নিজে পরিচিতি তৈরি করেছি। মিং বলে, তুমি অনেক কষ্টের মতো দিয়ে গিয়েছো, ফাইনালি তোমার মাস্টারের মৃত্যু প্রতিশোধ নিতে পেরেছো। বোঝায় তার মাস্টারের ফটোকে বলে, মাস্টার এই হচ্ছে মিঙ্গি, আমার স্ত্রী, যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করি। সে সোনালি বাজারের উপরে থাকা ব্লাড সিল অ্যাক্টিভিটি ডিঅ্যাক্টিভ করে দেয়। আর মিংকে বলে, তোমার কাছে আমি জীবনে আর কিছুই গোপন নেই। মিং তো অনেক অবাক হয়ে যায়। এদিকে গ্ল্যানি, সাতাশ আর সিও খাবার খাচ্ছিল। সাতাশ বলে, এখন তো প্রার্থনা রাত চলছে, আমি শুনেছি পাতারাজ্যের সবাই ফ্লাইং ডান্স করবে, আকাশের লন্ঠন জ্বালিয়ে ওড়াবে। সিও বলে, ওইসব তারাই করবে যাদের ভালোবাসার মানুষ রয়েছে, আর তোমার তো কেউ নেই। সাতাশ বলে, পৃথিবীতে এমন কেউ রয়েছে নাকি যে বিড়াল পছন্দ করে না? আর তুমি তো আকাশে উঠতে পারো, আমাকে নিয়ে চলো, আমি ফ্লাইং ডান্স করবো না, শুধু দেখবো আকাশ থেকে উজ্জ্বল তারার মতো জোনাকিদের। সিও বলে, তোমার কি মরার শখ উঠেছে নাকি? আমি এসব পারবো না। সাতাশ বলে, পাতাল রাজ্যের সব থেকে বড় ফেস্টিভ্যাল এটা, যদি আমি এখানে আনন্দ করতে না পারি তাহলে কি আমি শুধু কষ্ট করতে এসেছি? সিও বলে, তোমাকে কে বলেছে এখানে আসতে? সাতাশ দূরে সরে গিয়ে মন খারাপ করে বসে থাকে। তাই সিও ম্যাজিক করে কয়েকটা জোনাকি পোকা তার দিকে ছুঁড়ে মারে। সাতাশ তো সেগুলো পিছনে ছোটাছুটি করছিল। এটা দেখে জ্ঞানী সিওকে বলে, এটা কি ধরনের বাচ্চাদের মতো ট্রিক্স তোমার? সিও তো কিছুটা অসুস্থ হয়ে পড়ে যায়। সে বলে, মিংশিয়ানের বিড়াল হলেও আমাদের অনেক সাহায্য করেছে, তাই এতটুকু তার জন্য করতেই পারি। তাছাড়া মিংশন ফিরে আসলে ওকে নিয়ে যাবে। গ্ল্যানি বলে, মিংশন ওকে নিয়ে গেলে তো মিঙ্গিকেও নিয়ে যাবে। এটা ভেবে গ্ল্যানি তো মিংশনের ওপর ভীষণ রেগে যায়। এটা দেখে সিওর সাথে দুজনেই চমকে যায়। এদিকে জংতাই দেখে তার দোকানের সামনে একটি মাতাল রোগ এসেছে। বলে, তোমার সাথে তো সুনমিংয়ের বিয়ে হয়েছিল, তোমার স্বামী মারা গিয়েছে, অথচ তুমি লোক সুমুখে ঘুরে বেড়াচ্ছ, লজ্জা করছে না তোমার? জংতাই লোকটার উপর ভীষণ রেগে গিয়ে তার পাওয়ার দিয়ে অ্যাটাক করে। লোকটি বলে, তোমার কাছে স্পিরিট ভেন রয়েছে, তুমি সেটা গোপন না করে আমাকে আক্রমণ করছো। লোকটা তাকে পাল্টা আক্রমণ করতে চাইলে তখনই সেখানে একটা ছেলে চলে আসে আর জংতাইকে সেভ করে নেয়। ছেলেটি সেই লোকটিকে বলে সে তার স্পিরিচুয়াল ভেন লুকিয়ে রাখবে কিনা সেটা তার সিদ্ধান্ত, তুমি এটা কে বলার? এই ছেলেটার নাম জ্যাং তিয়াও। সে অন্য একটি রাজ্যের নাম করা যোদ্ধা। সে পাতাল রাজ্যে এসেছে এখানে জনপ্রিয় ফেস্টিভ্যাল দেখার জন্য। জংতাই বলে, তাহলে চলো, আমি তোমাকে এখানে সব কিছু ঘুরে দেখাচ্ছি। এদিকে তিয়ানজিকে পাতাল রাজ্যের সব পরীরা ধন্যবাদ জানায় তাদের স্পিরিচুয়াল পাওয়ার চর্চা করার অধিকার দেওয়ার জন্য। আড়াল থেকে ইয়ান অনেকগুলো স্পিরিচুয়াল ফ্লাওয়ার ঝরিয়ে দেয় তিয়ানজির উপর। এদিকে মিং আর বোজাই নদী পাড়ে বসেছিল। তখন মিং বোজাইকে বলতে চায় যে সে হিভেনলি গ্রিপ পয়জনে আক্রান্ত। তার আগে বোজাই বলে, তুমি যেহেতু চেয়েছিলে মিংশেনের হয়ে হ্যাংফাংয়ের উপর প্রতিশোধ নিতে, এখন তুমি চাইলে চলে যেতে পারো, আমি তোমাকে আর কোনো বিপদে ফেলতে চাই না। মিং বলে, তুমি কি ভয় পাচ্ছ না? তোমার সিক্রেট তো আমি জানি, যদি আমি তোমার থেকে তোমার কোনো দামি জিনিস চাই তুমি আমাকে দিবে? তখন বোজাই বলে, তুমি কি সোনালি বাজারের কথা বলছো? সেটা 6টা রাজ্যের সবাই নিতে চায়, তুমি সেটা নিবে না।
আমি জানি, কারণ সেটা নেওয়ার অনেক সুযোগ থাকা সত্ত্বেও তুমি তা নাওনি। মিং মনে মনে বলে, কেন এতটা বিশ্বাস করো আমায়? তখন বোঝায় মিংয়ের দেওয়া ওয়ারেন্টি বের করে আর বলে, এটা অনেক দিন থেকেই নিজের কাছে রেখে দিয়েছিলাম, আজ সুযোগ হয়েছে, চলো এটা খাওয়া যাক। তখন মিংয়ের মনে পড়ে সাতাশ তো সেটাতে কিছু একটা মিশিয়েছিল। তখন সে বোঝাইকে বোকা বানাতে চাইতো, তাই সে বোঝাইকে অ্যান্টি খেতে বাধা দিলেও বোঝাই সেটা খেয়ে নেয়। তাই সেও আর কোনো কথা না বলে খেয়ে নেয়। মিংয়ের ভীষণ কান্না পাচ্ছিল, এটা ভেবে বোঝাই তাকে কতটা ভালোবাসে আর বিশ্বাস করে। এরপর তারা দুজনেই একে অপরকে কিস করে, তাদের ভালোবাসা প্রকাশ করে দেয়। এরপরেই তারা প্রথমবারের মতো রোমান্টিক নাইট স্পেন্ড করে। সকালে মিং আর সাতাশ সেই ভাঙ্গা ঘরটির কাছে যায়। আজ তারা এসেছে সোনালী বাজরা চুরি করতে। তখন সাতাশ মিংকে বলে, তুমি যে বোঝাইকে বললেই সে এমনিতেই সেটা তোমাকে দিয়ে দিত। মিং বলে, বোঝাই আমাকে বলেছে তার মাস্টার মারা যাওয়ার আগে সে কথা দিয়েছিল পৃথিবীর কাউকে সে সোনালী বাজরা দেবে না। এখন যদি সে আমাকে এটা দিয়ে দেয় তাহলে সে তার মাস্টারকে দেওয়া কথা রাখতে পারবে না, আমি সেটা চাই না। এরপর তারা দুজনে সেই স্পিড ফরমেশনে প্রবেশ করে। মিং দেখে তার দেওয়া সেই ওয়াইন পটটিতেই বোঝাই সোনালী বাজরা রেখেছে, কারণ মিং একসময় এই ওয়াইন পটটি সোনালী বাজরা বলেছিল। এদিকে বোঝাইয়ের ঘুমেই মধ্যে হার্টসিল অ্যাক্টিভ হয়ে যায়। মিং সোনালী বাজরা হাতে নিতেই সেই ফরমেশনে আগুন ধরে যায় আর সেখানে বোঝাইও চলে আসে। সে সোনালী বাজরাটা মিংয়ের কাছ থেকে নিয়ে নেয়। বোঝাইকে দেখে মিং তো অনেক কষ্ট পায়। সাতাশ বোঝাইকে বলে, এটা আমাদেরকে দিয়ে দাও। বোঝাক তাকে আক্রমণ করতে চাইলে মিং তাকে বাঁচিয়ে নেয়। মিং বলে, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু সাতাশকে ছেড়ে দাও। বোঝাই অনেক দুঃখ পেয়ে বলে, তুমি বাকি সবার মতোই সোনালী বাজরা চাও, এটার জন্যই আমার সাথে ভালোবাসার নাটক করেছো। মিং বলে, আমি তোমাকে এ বিষয়ে কিছুই বলতে চাই না। বোঝাই বলে, চলে যাও তুমি এখান থেকে, আর কখনোই আমার সামনে এসো না। বোঝাই তার চোখের সামনেই সোনালী বাজরা ধ্বংস করে দেয়। মিং চলে যায়। বোঝাই তখন মনে পড়ে অতীতে মিং তাকে কতবার প্রোটেক্ট করেছে, সে সবাই কি নাটক। বোঝাই মিংয়ের সাথে তার হার্টসিল ভেঙে দেয়। এরপর দেখি মিং অনেক অসুস্থ হয়ে যায়। সাতাশ তাকে বাঁচাতে নিজের স্পিরিচুয়াল পাওয়ার মিংকে দিয়ে দেয়। মিং তাকে বাধা দিয়েও ব্যর্থ হয়। সাতাশ বলে, আমি শুধু তোমাকে একটি সুন্দর জীবনে দেখতে চাই। মিং ভীষণই কান্না করছিল আর বলছিল, আমাকে ছেড়ে যেও না সাতাশ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সাতাশ বলে, কান্না করো না, যখন আমাকে মনে পড়বে তুমি তখন আমার পছন্দের শুকনো মাছটা খেয়ে নিও। আমি তো ভীষণ খুশি, কারণ আমি তো আমার জীবন দিয়ে তোমাকে সাহায্য করতে পেরেছি। এরপর সাতাশের দেহ বিহীন হয়ে যায়, তবে তার দেহ থেকে একটি জেট প্যান্ট রয়ে যায়। মিং সেটা নিয়ে পাগলের মতো কান্না করে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর দেখি সিতুলিং আসে আর সে সাতাশের স্পিরিচুয়ালের এক অংশ সে জেট প্যান্ডেটের ভেতরে ভরে দেয় আর বলে, মিং আমি তোমাকে মরে যেতে দেব না। দূর থেকে বোঝা দেখে সিতুলিং মিংকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছিল। এরপর দেখি মিংয়ের তখনও জ্ঞান ফিরেনি। সে বারবার বলছিল, সাতাশ আমাকে ছেড়ে যেও না। সিতুলিং জংতাই বলে মিংয়ের বার্তাবাহকটি নিয়ে আসতে। সে তার মাস্টারকে মিংয়ের অসুস্থতার খবর পাঠায়। এদিকে গ্ল্যানি সিওকে বলে, লর্ড কোনো খাবার দাবার কিছু খাচ্ছেন না। সিও বলে, আমার মনে হয় লর্ডের মন থেকে মিংকে ভুলিয়ে দেওয়ার জন্য আমার কাছে একটি উপায় রয়েছে। বোঝাই মিংয়ের স্মৃতি ওয়াইন পটটি দেখেছিল। তখনই সিও আসে আর সে বোঝাইকে মিংয়ের দেওয়া সেই লেটারটি দেয়, যেখানে রক্তপিপাসু দানবের সাথে কানেকটিভ 3টি রাজ্যের নাম লেখা ছিল। মিংয়ের মাস্টারে অদৃশ্য করে দেওয়া লেখাগুলো সিও ঠিক করে নিয়েছে। বোঝা দেখে সেখানে ইয়াংওয়ান মাউন্টেনের নামও রয়েছে। সিও বলে, এর মানে এটাই মিং সবসময় তার রাজ্যের পক্ষেই ছিল, সে কখনো আমাদের সাথে থাকেনি। বোঝা বলে, ইয়াংওয়ান রাজ্যের কেউ এ কাজে জড়িত থাকলে তারা বোকল্যানের কোনো ক্ষতি করেনি। বোকল্যান প্রথম আক্রমণ চালিয়েছিল জুসুই রাজ্যের ইম্পায়ার চাওহেন, আর সেই মূলত লর্ড হাংফাংকে দিয়ে এসব কাজ করিয়েছে। সিও বলে, আপনার পরবর্তী পদক্ষেপ আমি আপনার সাথে রয়েছি, তবে এখন আপনি কিছু খেয়ে নিন, নয়তো শরীর খারাপ করবে। এদিকে মিংয়ের মাস্টার চলে এসেছিল। সিতুলিং বলে, আমি মিংয়ের ছোটোবেলার পরিচিত, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এরপর মাস্টার মিংকে দেখে বলে, মিংয়ের বডিতে থাকা পয়জনের প্রভাব বেড়ে যাওয়ার কারণে সে একাধিকবার তার পাওয়ার ইউজ করছে। তার উপর হ্যাংফাং যে আত্মার নিয়ন্ত্রণ টেকনিকটি ইউজ করেছিল সেটার এফেক্টে মিং স্পিরিচুয়াল শিরা শুকিয়ে যাচ্ছে। এটি জুসুই রাজ্যের স্পিরিচুয়াল টেকনিক। এখন একমাত্র জুসুই রাজ্যের কেউ বলতে পারবে এটা কাটানোর উপায়। আমি এখন জুসুই রাজ্যের লোক ধরে নিয়ে আসছি। সিতুলিং মাস্টারকে আটকে বলে, প্রয়োজন নেই। সে তার হাত কেটে তার ব্লাড দিয়ে মিংয়ের হাত মুষ্টিবদ্ধ করায় কিছুক্ষণের মাঝে মিংয়ের স্পিরিচুয়াল শিরা আবারও আগের মতোই হয়ে যায়। এবার তো মাস্টারে সিতুলিংকে সন্দেহ হয়। তিনি বলেন, তুমি কে? তখন মিং তার মাস্টারকে বাধা দিয়ে বলে, সিতুলিং আমার শত্রু নয়। তার মাস্টার বলে, সে জুসুই রাজ্য থেকে এসেছে। মিং বলে,
তুমি তো কখনো আমাকে বলনি। সিতুলিং বলে, কারণ প্রথম দেখা হওয়ার পর থেকেই তুমি কখনো জানতে চাওনি আমার পরিচয়। আমি ভেবেছিলাম সেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। মিং বলে, তাহলে তুমি পাতাল রাজ্যে কেন এসেছো? সিতুলিং বলে, সোনালি বাজারের জন্য। তোমরা নিশ্চয় জানো জুসুই রাজ্যের স্পিরিচুয়াল ভেন সকলেরই থাকে, শুধু আমার নেই। তাই আমার স্পিরিচুয়াল ভেনের জন্য সোনালি বাজার প্রয়োজন ছিল। কিন্তু আমি যখন জানতে পেরেছি মিং হ্যাভেনলি গ্রিপ প্রয়োজনে আক্রান্ত, তখন থেকে আমি আর সেটা নিজের জন্য চাই না। আমি এখন গিয়ে বোজাইকে থেকে সে সোনালি বাজরা নিয়ে আসব, প্রয়োজনে তাকে মেরে ফেলবো। মিং তাকে বাধা দিয়ে বলে, যেও না, বোজাইয়ের কাছে কোনো সোনালি বাজরা নেই। এটা কিছু মানুষ রিউমার ছড়িয়েছে। সিতুলিং দুঃখ পেয়ে বলে, তাহলে এখন আমি তোমাকে কি করে বাঁচাবো? এদিকে ইয়ান এসে তিয়ানজিকে জানায় রক্তপিপাসু দানবকে আক্রান্ত হয়ে বেঁচে যাওয়া সকলেই চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। তখন তিয়ানজি বলে, তুমি কি আর কিছু বলতে চাও না আমাকে? সে ইয়ানের কাছে এসে বলে, আমাকে প্রোটেক্ট করতে তুমি কত কিছু করেছো, কিন্তু কখনো আমাকে জানতে দাওনি আমার মন কি চায়। এরপর ফ্ল্যাশব্যাক দেখি তিয়ানজি কান্না করছিল, কারণ পাতাল রাজ্য কিং প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। তাই তার মায়ের দিয়ে যাওয়া ব্লেসিং ফাওয়ারগুলো আশীর্বাদে বৃষ্টি না পেয়ে শুকিয়ে যাচ্ছিল। ইয়ান তাকে বলেছিল, কান্না করো না, আমি তোমার ফ্লাওয়ারগুলো ফুটিয়ে দেব। এরপর একদিন তিয়ানজি দেখে তার ফুলগুলো ফুটে গিয়েছে। সে ভেবেছিল হয়তো ইয়ান সেগুলো ফুটানোর জন্য কোনো ওষুধ পেয়ে দিয়েছে, কিন্তু সে একদিন দেখে ইয়ান সেই ফুলগুলো ফুটিয়ে রাখার জন্য নিজের হাত কেটে ব্লাড দিয়ে মেডিসিন বানাচ্ছে। ইয়ান বলে, আমি আপনাকে কখনোই দুঃখী দেখতে পারবো না, তার জন্য আমি সব করতে রাজি আছি। তিয়ানজি তো তাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, এরপর থেকে আমার কাছে আর কোনো কিছুই গোপন করো না, সারা জীবন আমরা একে অপরের সুখ দুঃখে পাশে থাকতে চাই। ইয়ান বলে, ঠিক আছে। এদিকে আমরা দেখতে পাই মিং 27-এর সে জেড পেন্ডেন্টটি নিয়ে মন খারাপ করে বসেছিল। তার মাস্টার তার মন ভালো করার চেষ্টা করছিল। মিং বলে, 27কে ফিরে পাওয়ার কি কোনো আশা রয়েছে? তখন তার মাস্টার বলে, অবশ্যই। যখন কোনো ডিভাইন বিস্ট তার মাস্টারের সাথে চুক্তিবদ্ধ হয়, তখন তারা তার মাস্টারের আত্মা একসাথে জুড়ে যায়। সিতিলিং 27-এর ডিভাইন স্পিরিটটি সংগ্রহণ করেছে। যখন তোমার সম্পূর্ণ শক্তি ফিরে আসবে, তুমি তাকে আবারও ফিরিয়ে আনতে পারবে। মাস্টার তাকে বলে, সত্যি কি বোজাইয়ের কাছে সোনালি বাজারটি নেই? মিং বলে, ছিল, কিন্তু সে আমার চোখের সামনে সেটি ধ্বংস করে দিয়েছিল। মাস্টার বলে, তার মানেটা কি? এটাই হচ্ছে তোমার বেঁচে থাকার একমাত্র উপায় ছিল। সে এটা কি করে করতে পারলো? আমার তো ইচ্ছেও করছে এখনই বোজাইয়ের ঘাটটা মোটকে দিতে, আর তুমি এখনও তার হয়ে সিতুলিংকে মিথ্যে বলেই যাচ্ছ। মিং তার মাস্টার কথাগুলো শুনে হেসে দেয়, আর সে বলে, যদি কেউ জেনে যায় বোজাইয়ের কাছে সোনালি বাজার ছিল, তাহলে কেউ বিশ্বাস করবে না যে সে তাকে ধ্বংস করে দিয়েছে। আমি তাকে কোনো ঝামেলায় ফেলতে চাই না। তার মাস্টার বলে, তুমি কি করে আমার শিষ্য হলে সেটা আমি বুঝতে পারছি না। এরপরে আমরা দেখি মিং বোজাইকে ভীষণভাবে মিস করছিল। এদিকে তিয়ানজি বোজাইয়ের সাথে দেখা করে মিং চলে গিয়েছে শুনে তারও খারাপ লাগে। তারা তাদের নেক্সট প্ল্যান করে। বোজাইকে তিয়ানজি বলে সানগ্রিভ কারাগারে নিযুক্ত সমস্ত গার্ডকে সরিয়ে পাতাল কারাগার ধ্বংস করে দেওয়ার জন্য, আর ড্রাগন তেরেসে সেই আত্মাগ্রাসকারী গাছটিকে সিল করে দেওয়ার জন্য। তিয়ানজি বলে, ঠিক আছে। এরপর ফুইও আসে, আর সে দেখে সিতুলিংয়ের হাতে ক্ষত। প্রতিবারের মতো এবারও সে সিতুলিংকে অনেক বকাবকি করে। সিতুলিং বলে, তোমাকে জুসুই রাজ্য থেকে যে খোঁজ দিতে বলেছিলাম সেটা কি পেয়েছ? তখন ফুইও বলে, আমি চাওয়ের কাছের একজন সহকারীর কাছ থেকে জানতে পেরেছি 22 বছর আগে বোকলাইনে যে মিসক্যাচটি হয়েছিল সেটা ইম্পায়ার চাও হেং তার লোক পাঠিয়ে করেছিল। তিনি বোকলাইনে শুধুমাত্র হেভেনলি পয়জনের ডকুমেন্ট পেয়েছিলেন, সোনালি বাজরা তৈরি করা কোনো ডকুমেন্ট পাননি। আর তখন তিনি বোকলাইনে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এরপর ইম্পায়ার সেই প্রয়োজনীয় ডকুমেন্ট লর্ড হাংফাংয়ের মাধ্যমে সান কিং কারাগারে হেভেনলি গিক পয়জন বানাতে শুরু করে। এরপর ইম্পায়াররা চাই ওকে দায়িত্ব দেয় সেই বই উলানকে তুলে এনে সোনালি বাজার তৈরি করা ডকুমেন্টসে জানার জন্য, কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন। তখন সিতুলিং বলে, 100 বছর পূর্বে এই ফর্মুলাটি নিয়ে 6টি রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তাই বো ফ্যামিলি তার ভবিষ্যৎ প্রজন্মকে এটি পুনরায় তৈরি করতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ফুই বলে, তাহলে তারা নিশ্চয়ই সোনালি বাজার ফর্মুলা ডকুমেন্টস কোথাও লুকিয়ে রেখেছে, যেন কেউ তা খুঁজে না পায়। সিতুলিং বলে, হতে পারে সেটা বো ফ্যামিলি পৈতৃক প্রাসাদের কোথাও হবে। সেই প্রাসাদটা নিশ্চয়ই কোনো শক্তিশালী ব্যারিয়ার দিয়ে গোপন রাখা হয়েছে, যেখানে শুধুমাত্র বউ ফ্যামিলি বংশধররাই যেতে পারবে, আর বউ ফ্যামিলির সর্বশেষ বংশধর হচ্ছে বোজাই। আমাকে এখন সানকিং কারাগার থেকে পয়জন বানানো ডকুমেন্টসগুলো আনতে হবে। তখন ফুইও বলে, হ্যাংকংয়ের মৃত্যুর পরে নিশ্চয়ই জুসুই এম্পায়ার সেখানে নজরদারি করছে, তোমাকে দেখতে পেলে বিপদ হবে। সিতুলিং বলে, এছাড়া আর কোনো উপায় নেই। বোজাইয়ের কাছে সোনালি বাজরা নেই, আর মিং এর কাছেও বেশি সময় নেই।
তখন ফুইও বলে, কেন এসব করছো? সে তোমাকে ভালোবাসে না। সিতুলিং বলে, আমি জানি সে কোনো না কোনো একদিন আমাকে ঠিকই ভালোবাসবে। এরপর সিতুলিং বোকল্যানের সব কিছু মিংকে বলে। সে বলে, যদি আমরা পয়জন তৈরির ডকুমেন্টস আর অ্যান্টিডোট তৈরি ডকুমেন্ট দূরে পেয়ে যাই তাহলে সোনালি বাজার তৈরি করতে পারবো। সেজন্য আমি সানকিং কারাগারে যাব। মিং বলে, আমি চাই না তুমি আমার জন্য আর কোনো বিপদে পড়ো। এরপর দেখি জংতাই এসে দেখে মিং কোথাও নেই। সিতুলিং একটি চিঠি পায় যেখানে মিং লিখেছে, আমি আমার জন্য তোমাদের আর কোনো বিপদে ফেলতে চাই না, তাই চলে যাচ্ছি। সিতুলিং মিংকে খুঁজতে বের হয়ে যায়। জয়ন্তাই ভাবে যদি সিতুলিং মিংকে খুঁজে না পায় তখন কি হবে। সে বোজাইয়ের কাছে মেসেজের মাধ্যমে খবর পাঠায়। এদিকে আমরা দেখতে পাই মিং একা একা জঙ্গলে হাঁটছিল আর সে সেখানে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সিতুলিং আর বোজাই তারা দুজনেই সে জঙ্গলে এসেছিল। সিতুলিং মিংকে খুঁজে না পেলেও বোজাই ঠিকই পেয়ে যায়। এরপর বোজাই তাকে একটি ঘরের ভিতরে নিয়ে যায় আর সে সেখানে আগুন জ্বালিয়ে মিংয়ের শরীর গরম করার চেষ্টা করে। মিংকে দেখে তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার মনে পড়ছিল। সে 27 বলে চিৎকার করছিল। বোজাই বলে, তোমার বিড়াল ছানাটির ঐশ্বরিক আত্মার এক ভাগ অবশিষ্ট রয়েছে, এটা কি করে হলো? মিং বলে, তুমি এখানে কি করে এলে? তুমি তো আমার সাথে তোমার হার্ট সিল ভেঙে ফেলেছো, তাহলে কি করে জানতে পারলে আমি এখানে রয়েছি? বোজাই বলে, জংতাই আমাকে বলেছিল। আমি তোমার থেকে শুধু জানতে এসেছি তুমি সেই লেটারে ইয়াং ওয়ান মাউন্টেনের নাম কেন মুছে দিয়েছিলে। মিং বলে, কারণ আমি জানি ইয়াং ওয়ান মাউন্টেনের কে হিভেনলি গিক পয়জনের সাথে জড়িত। সেই তো মিংশিয়ানকে হিভেনলি গিক পয়জনটি দিয়েছিল। বোজাই বলে, তাহলে তুমি তার জন্য সোনালি বাজার নিতে চাইছিলে। এখন তুমি তোমার রাজ্যে ফিরে না গিয়ে এখানে কেন পড়ে রয়েছো? মিং বলে, ফিরে গিয়ে কি করব? সোনালি বাজার তো ধ্বংস হয়ে গিয়েছে। হয়তো মিংশানও পয়জনের জন্য তার স্পিরিচুয়াল শিরা সুখে মারা যাবে। তখন জিবুজা বলে, তোমার সব কিছুই মিথ্যে দিয়ে ভরা, তোমাকে বিশ্বাস করি না। সে বাইরে গিয়ে জংতাইকে ইনফর্ম করে দেয় মিংকে নিয়ে যেতে। সকালে মিংয়ের ঘুম ভাঙতে জংতাই তাকে বলে সে বোজাইকে বলেছিল তাকে খুঁজতে। মিং জংতাইকে বলে, তুমি আমার জন্য এত চিন্তা করো, কিন্তু এখন পর্যন্ত তুমি আমার আসল পরিচয়টাই জানো না। হয়তো আমার আসল পরিচয় জানলে তুমি আমাকে প্রতারক ভাববে। জংতাই বলে, কখনোই না, আমি তোমাকে তোমার পরিচয় নিয়ে প্রশ্ন করিনি। এরপর মিং জংতাইকে তার আসল পরিচয় বলে দেয় আর এটা বলে দেয় সে পয়জনে আক্রান্ত আর তার কাছে আর মাত্র 1 মাস সময় রয়েছে। এটা শুনে জংতাই বলে, যদি পাতাল রাজ্য আর ইয়াং রাজ্যে একে অপরের শত্রু, কিন্তু তুমি তো আমার বন্ধু আর তুমি পাতাল রাজ্যের শত্রু নও সেটা আমি জানি, কারণ তুমি এ রাজ্যের মানুষদের দানবের হাত থেকে বাঁচিয়েছো আর আমাকে বারবার বিপদ থেকে বাঁচিয়েছো। যে তোমাকে পয়জন দিয়েছে তুমি তাকে একদম ছাড়বে না। এদিকে তিয়ানজি ও জি বুজায় তাদের যোদ্ধাদের বলছিল, আগামী প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদের নিজেদের রাজ্য রক্ষার কঠোর পরিশ্রম করতে হবে। খুব শীঘ্রই 6টি রাজ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যোদ্ধাদের নাম অ্যানাউন্সমেন্ট করা হবে। এদিকে জংতাই এসে মিংকে বলে, আমি একটি খারাপ খবর শুনে এলাম। ইয়াংওয়ান মাউন্টেনে মিংশেনের অপরাধী ঘোষণা করা হয়েছে আর তারা নতুন ক্রাউন প্রিন্স নির্বাচন করেছে তার সৎ ভাই মিংশেনকে। তোমার বাবাকে নিশ্চয় জোর করে এসব করতে বাধ্য করা হয়েছে। মিং বলে, সব আমি জানি। তাকে ক্রাউন প্রিন্স শুধু ঘোষণা করা হয়েছে কারণ প্রতিযোগিতা অ্যানাউন্সমেন্টের সময় হয়ে গিয়েছে আর আমি অনেক দিন রাজ্য থেকে দূরে। তবে আমার মনে হয় বাবা এখনও তাকে যোগ্য মনে করছেন না, সেজন্য এখনও কনফার্ম করে স্টোনে তার নাম খোদাই করা হয়নি। জংতাই বলে, তুমি একবার সুস্থ হয়ে গেলে আমি জানি তুমি এসব আটকাতে পারবে। এরপর সেখানে সিতুলিং আসে আর সে সানকিং কারাগারের সম্পূর্ণ ম্যাপ নিয়ে এসেছে। এই ম্যাপে মূলত সানকিং কারাগারে বেরিয়ার দ্বারা লুকানো স্থানগুলোর ইনফরমেশন রয়েছে। হয়তো কোনো গোপন স্থানে মেডিসিনের সকল ডকুমেন্ট রয়েছে। তোমার সাহায্য প্রয়োজন, তোমার মাস্টার সেজন্য যথেষ্ট নয়। তাছাড়া আমি এ বিষয়ে জড়িয়ে গিয়েছি, তাই আমাকে বিশ্বাস করতে পারো। আমরা দুজনে মিলে কোনো সমাধান ঠিক পারবো। এদিকে এম্পায়ারের কাছে বোজাই বলে, আমরা দানব রিফাইন করার পর হ্যাংফাং নতুন দানব বংশবৃদ্ধি করতে পেরেছিল জুসুই রাজ্যের ব্লাড মুন জেডের মাধ্যমে। পাতাল রাজ্যকে তারা ধ্বংস করতে চেয়েছিল। জুসুই রাজ্য যে কোনো সময় পাতাল রাজ্য আক্রমণ চালাতে পারে, তাই আমি আপনার কাছে অনুরোধ করব আপনি একটি লিখিত ডিগ্রি জারি করেন। পাতাল রাজ্যের সকল যোদ্ধাদের কিং প্রতিযোগিতার প্রস্তুতির পাশাপাশি কঠোর পরিশ্রম করে নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত করার। এম্পায়ার বলে, জুসুই রাজ্য অনেক শক্তিশালী, আমি তোমাদের জীবনের রিস্ক নিতে চাই না। তিয়ানজি আর জি বোজাই বলে, সব যোদ্ধারা নিজেদের রাজ্য রক্ষায় প্রস্তুত। এম্পায়ার বলে, যদি আমরা হেরে যাই তাহলে পাতাল রাজ্যের কী হবে? বোজাই বলে, জুসুই রাজ্যের অহংকারী তাদের ধ্বংস করবে। ভাগ্যের কাছে না হেরে গিয়ে আমাদের নিজেদের ভাগ্য নিজেদের তৈরি করতে হবে। এম্পায়ার বোজাইয়ের সাহসিকতায় খুশি হয়ে অনুমতি দিয়ে দেয়। মিং এর মাস্টার এসে তাকে বকাবকি করছিল, কাউকে না জানিয়ে কেন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এদিকে সানকিং কারাগারে জোশি রাজ্যের আরও 2জন প্রিন্স এসেছে। একজনের নাম চাওশিয়ান
আর আরেকজনের নাম হচ্ছে চাওশু। তাদের আবার আড়ালে লুকিয়ে দেখছিল সিতুলিং। চাওশুয়ানকে বলে এই জায়গাটি স্পেশাল কি রয়েছে যে বাবা এখানে দানব পালন করতেন। সোয়ান বলে কারণ এটি পয়জন তৈরি ভেষ উপাদান রক্তমুক্তার ফুল চাষ করার জন্য উপযোগী। তারা এখানে এসেছে মূলত হেভেনলি গ্রিপ পয়জনের ডকুমেন্টগুলো নিয়ে পাতাল রাজ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য। সোয়ান যখনই সেই ডকুমেন্ট নিতে যায় তখনই সে সিতুলিংকে দেখে ফেলে আর তাকে মেরে অজ্ঞান করে দেয়। এদিকে মিং আর তার মাস্টার আসছিল। মাস্টার বলে সিতুলিং কোথায় চলে গিয়েছে আবার, সে তো বলেছিল সে এখানেই থাকবে। এদিকে সোয়ান যখন সেই ডকুমেন্টটা বের করে নেয় ঠিক তখনই সিতুলিং এসে তাকে মেরে সেই ডকুমেন্টটা নিজের কাছে নিয়ে নেয় আর ইউয়ের মতো তার দেহ জ্বালিয়ে দেয়। এখানে সিতুলিং আসলে অজ্ঞান হওয়ার নাটক করছিল। এদিকে সিও ও বোঝাই এসেছিল আত্মাগাছকারী গাছটিকে সিল করার জন্য। তখনই বোঝে সে গাছের ভেতর থেকে একটি পেন্ডেড টাইপের কিছু একটা খুঁজে পায়। তারা দেখতে পায় পাতাল কারাগার থেকে প্রাণঘাতী ধোঁয়া বের হচ্ছে। বোঝে বুঝতে পারে পাতাল কারাগারে নিশ্চয় কেউ এসেছে। মিং আর তার মাস্টার আলাদাভাবে দুজন সিতুলিংকে খুঁজছিল। তখনই তাকে চাও দেখে ফেলে এবং বেঁধে ফেলে। এদিকে সিতুলিং তার ক্ষতটি সারিয়ে নেয়। তখনই মাস্টার তাকে খুঁজে পেয়ে যায় আর ডকুমেন্টটি নিয়ে নেয়। সিতুলিং দেখে পুরো সানকিং কারাগার সেই প্রাণঘাতী ধোঁয়া ছড়িয়ে পড়ছে। তাই সে মাস্টারকে বলে আমাদের দ্রুত মিংকে খুঁজে এখান থেকে বের হতে হবে। এদিকে মিংকে চাওশু আগুনে গলিত লোহা দিয়ে তার চেহারা পুড়িয়ে দিতে চায়। সে বলে তুমি এখানে চুরি করতে এসেছো তাই না, তাই তোমার চেহারা শাস্তিস্বরূপ একটি চিহ্ন রেখে দিতে চাই। মিং তার আর্টিফ্যাক্ট যন্ত্রটি দিয়ে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করলে চাও সুতা ভেঙে দিয়ে বলে তুমি কি ভেবেছিলে এটা দিয়ে আমাকে মারতে পারবে? সত্যি করে বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে? মিং কিচ্ছু না বলায় সে মিংকে আক্রমণ করতে চাইলে সেখানে বোঝাই চলে আসে। বোঝাই যখন চাওশুর সাথে লড়াই করছিল তখন তার পয়জনটি অ্যাক্টিভ হয়ে যায় আর সে দুর্বল হয়ে যায়। এদিকে সিতুলিং এসে মিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন চাওশু বোঝাইকে আবারও আক্রমণ করার প্রস্তুতি নেয়। মিং সেটা দেখে বোঝাইয়ের সামনে চলে আসে আর সে বোঝাইকে প্রোটেক্ট করে নেয়। সে আঘাতে নিজে আহত হয়ে যায়। এরপর বোঝাই আর সিতুলিং দুজনে মিলে চাওশুকে মেরে ফেলে। এদিকে পুরো পাতাল রাজ্যে জুসুই রাজ্যে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছিল। এই ধোঁয়া আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছিল। তিয়ানজি আর তার সৈন্যরা সবাই নিজেদের পাওয়ার ব্যবহার করে সে ধোঁয়া আটকাতে ব্যর্থ হয়। তাই ইম্পায়ার তার আদিমাত্রার সমস্ত স্পিরিচুয়াল এনার্জি দিয়ে পাতাল রাজ্যকে প্রোটেক্ট করতে একটি ব্যারিয়ার তৈরি করে। সানকিং কারাগারও ভেঙে পড়ছিল। সিও এসে মিং আর বোঝাইকে নিয়ে চলে যায়। সিতুলিং আর মাস্টার সেখান থেকে চলে আসে। এদিকে ইম্পায়ার মারা যাওয়ার আগে তিয়ানজির হাতে পাতাল রাজ্য রক্ষার দায়িত্ব দিয়ে বলে সবসময় সৎ পথে থেকো। তিয়ানজি তো ভীষণ কান্না করছিল। তাই ইম্পায়ার বলে আমি আকাশে তারা হয়ে সবসময় তোমার সাথে থাকবো। এদিকে সিতুলিংয়ের কাছে জুসুই রাজ্য সৈন্য এসে জানায় জুসুই ইম্পায়ার তাকে ডেকে পাঠিয়েছে। মিং আর বোঝাই দুজনেই উগুইতে চলে এসেছে। তারা এসে সেই বেরিয়ার দেখে বুঝতে পারে ইম্পায়ার আর বেঁচে নেই। তারা দুজনে ইম্পায়ারকে গ্রেটিং করে। এদিকে তিয়ানজি বসে বসে কান্না করছিল। তখনই সেখানে ইয়ান আসে। ইম্পায়ার মারা যাওয়ার আগে তাকে একটি বার্তা দিয়েছিল, সেটা সে তিয়ানজিকে শোনায়। ইম্পায়ার বলেছিল আমি জানি জুসুই রাজ্যের সাথে লড়াইয়ের পর আমি হয়তো আর থাকবো না। তখন তিয়ানজি অনেক ভেঙে পড়বে, তুমি তার পাশে থেকো। আমার বিশ্বাস সে খুব ভালোভাবে ইম্পায়ারের দায়িত্ব পালন করতে পারবে। তখন তিয়ানজিকে ইয়ান জড়িয়ে ধরে। এদিকে আমরা দেখতে পাই সিতুলিংকে রক্তাক্ত করে তার বাবা জুসুই কারাগারে বন্দি করে রেখেছে। সেখানে ফুইউ চলে আসে আর বলে আপনি কি ধরা পড়ে গিয়েছেন? সিতুলিং বলে হ্যাঁ। ফুইউ বলে আমিরের কাছে যাচ্ছি, আপনি এখানে আর কিছুক্ষণ থাকলেই মারা যাবেন। স্পিরিচুয়াল ভেন ছাড়া কেউ এই কারাগারে বন্দি থাকতে পারে না। সিতুলিং তাকে বাধা দিয়ে বলে মিং কেমন আছে? ফুইউ তো রেগে যায় এবং বলে মিং মরে গিয়েছে। এটা শুনে সিতুলিং এখান থেকে বের হওয়ার জন্য পাগলামো করতে শুরু করে দেয়। তাই ফুইউ বলে সে বেঁচে আছে, আমি তোমাকে মিথ্যে বলেছি। সিতুলিং বলে তুমি কি সত্যি বলছো? ফুইউ বলে হ্যাঁ, এখন একটু নিজেকে নিয়ে ভাবলেও তো পারো। তখন সিতুলিং বলে চিন্তা করো না, বাবা 3টি ছেলে মারা গিয়েছে, এখন শুধুমাত্র আমি বেঁচে রয়েছি। বাবা আমাকে মারবে না কারণ আমি তার শেষ বংশধর। আর এখানে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। সো নেক্সট পার্ট পেতে হলে সঙ্গেই থেকো। ধন্যবাদ।